সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আজকে মূলত দুটো আইনের কথা বলবো, চার্টার অ্যাক্ট 1793 এবং স্পেশাল অ্যাক্ট 1786। এই আইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কর্নওয়ালিস ইংল্যান্ডে ফেরত যাওয়ার সময় কিভাবে ভারতে ব্রিটিশ শাসনের ভিত আরো বেশি শক্তপোক্ত করে দিয়ে গেল। তো প্রথমেই আসি এই চার্টার অ্যাক্ট নিয়ে। এর আগের প্রতিবেদনে আমরা দেখেছি যে ভারতের ওপর নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের যে উদ্দেশ্য, কর্নওয়ালিস এসে তার বাস্তবায়ন কিভাবে শুরু করলো। এখন এই নিয়ন্ত্রণ বা শাসন যাই বলি না কেন, সেটা যাতে কন্টিনিউ থাকে তার জন্য কর্নওয়ালিস ব্রিটিশ পার্লামেন্টকে কিছু সাজেশন দিয়েছিল। যেমন কর্নওয়ালিস বুঝেছিল যে ভারতের ভেতরে যেখানে যাই ডিসিশন নিতে যাক না কেন, এই গভর্নর জেনারেল অন্যান্য যে কাউন্সিলের মেম্বাররা আছে তারা গভর্নর জেনারেল বা গভর্নরের ওপর বাধা সৃষ্টি করে। এই জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্টকে একটা সাজেশন দিয়েছিলেন যে গভর্নর বা গভর্নর জেনারেলকে ওই কাউন্সিলের ডিসিশনের ওপর নিজের সিদ্ধান্তকে প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হোক, মানে ওই কাউন্সিলের ডিসিশনের ওপর ওভাররাইডের ক্ষমতা দেওয়া হোক এই গভর্নর বা গভর্নর জেনারেলকে। 1784 খ্রিস্টাব্দে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, তখন এখানে একটা প্রভিশন ছিল যে বেঙ্গল প্রভিশনের অনুমতি ছাড়া ভারতের কোথাও কোনো যুদ্ধ ঘোষণা করা যাবে না বা সন্ধি স্বাক্ষর করা যাবে না। কিন্তু কর্নওয়ালিস তার শাসনকালে দেখেছিল যে 1790 থেকে 92 এই 2 বছর ধরে এই মাদ্রাস প্রেসিডেন্সির সাথে মহীশূর এলাকার তৃতীয় অঙ্গ মহীশূর যুদ্ধ হয়। এই জন্য কর্নওয়ালিস ব্রিটিশ পার্লামেন্টকে বলেছিল যে এই বেঙ্গল প্রেসিডেন্সিকে আরো বেশি ক্ষমতা দেওয়া হোক। এবার এই গভর্নর জেনারেল ইন কাউন্সিলে আরো একটা সমস্যা ছিল যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী গভর্নর একজন থাকবে আর তার সাথে 3 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার থাকবে। এবার এই 3 জন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারের ভেতর একজন হবে কমান্ডার ইন চিফ। এটা এই বেঙ্গল, মাদ্রাস আর বোম্বে তিনটে প্রেসিডেন্সির ক্ষেত্রেই সেম। এবার কর্নওয়ালিস যখন বেঙ্গল প্রেসিডেন্সিতে গভর্নর জেনারেল হিসেবে আসে, তখন কর্নওয়ালিস নিজেই কমান্ডার ইন চিফ ছিলেন, কিন্তু বাকি 2 জায়গাতে ওই এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারদের ভেতরেই ছিল ওই কমান্ডার ইন চিফ। এবার কমান্ডার ইন চিফ বর্তমানের প্রতিরক্ষা মন্ত্রীর মতন, তার কাছে অনেক ক্ষমতা। তিনি চাইলে ছোটখাটো ঝামেলা বা যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন। সেই রকমই এই মাদ্রাস ও বোম্বে প্রেসিডেন্সির ক্ষেত্রে হয়। এদের যে কমান্ডার ইন চিফ ছিল তারা এই আশেপাশের এরিয়ার সাথে ছোটখাটো ঝামেলা তৈরি করে ফেলে, যেটা এখানকার গভর্নরদেরকে পরে সমঝোতা করতে হয়। এই জন্য কর্নওয়ালিস চেয়েছিলেন যে কমান্ডার ইন চিফ যে হবে সে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে কি হবে না সেটা গভর্নর ঠিক করবে। গভর্নর যদি বলে ওই যে এক্সিকিউটিভ কাউন্সিলের 3 জন মেম্বার তাদের ভেতর একজন হবে কমান্ডার ইন চিফ, তাহলে সেটা হবে। অথবা ওই গভর্নর বা গভর্নর জেনারেল যদি মনে করেন ওই 3 জন কাউন্সিলের মেম্বার ছাড়া আলাদা একটা পোস্ট রাখবেন কমান্ডার ইন চিফের, সেটাও রাখতে পারেন। তো সেই সাজেশনটাও কর্নওয়ালিস ব্রিটিশ পার্লামেন্টকে দিয়েছিল। তো এইগুলো হলো কর্নওয়ালিসের দিক থেকে। এবার ব্রিটিশ পার্লামেন্টের ওপর ছোট্ট একটা প্রেসার ছিল। ভারতে যখন বৈদেশিক বাণিজ্য শুরু হলো, মানে 1500 খ্রিস্টাব্দ নাগাদ, সেই সময় থেকে প্রায় 1600 খ্রিস্টাব্দ, এই 100 বছর ধরে পুরো ভারতে ট্রেড বা ব্যবসা বাণিজ্য করেছিল পর্তুগাল বা পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর ধীরে ধীরে বিভিন্ন দেশের কোম্পানি আসে, যেমন ডাচ, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড এরা। এবার ধীরে ধীরে আবার এই সমস্ত কোম্পানি ভারত থেকে চলেও যায়। লাস্ট 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধের ফলে ভারত থেকে ফ্রান্স কোম্পানি নিশ্চিহ্ন হয়ে যায়। আর ফ্রান্স কোম্পানি ভারত থেকে বেরিয়ে যাওয়ায় পুরো ভারত জুড়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা মনোপলি হয়ে যায়। তো ভারতে তো ব্রিটিশ কোম্পানির মনোপলি ছিল, কিন্তু ভারতে এই ব্রিটিশ কোম্পানির মনোপলি থাকায় ইংল্যান্ডে বা ইংল্যান্ডের বাজারে ব্রিটিশদের রেপুটেশন একটু খারাপ হচ্ছিল। ইউরোপের বিভিন্ন দেশ ব্রিটেন বা ইংল্যান্ডের উপরে প্রেসার দিচ্ছিল যে ভারত থেকে ব্রিটিশদের মনোপলিকে সরিয়ে দেওয়া হোক। যে কোনো কোম্পানি চাইলেই ভারতে তার ব্যবসা বাণিজ্য করতে থাকে। এইরকম প্রেসার ব্রিটিশ পার্লামেন্টের উপর বা ব্রিটেনের উপর মাঝে মাঝেই পড়ছিল। এখন ব্রিটেন জানতো যে ভারতে যদি তাদের ট্রেড মনোপলি রেখে দেওয়া হয় এবং সেটাকে কন্টিনিউ করা হয়, তাহলে ইউরোপের অন্যান্য দেশের প্রেসারে আমার অর্থাৎ ব্রিটেনের এই ভারতের মনোপলিটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অন্যান্য দেশ প্রেসার দেবেই, আর অন্যান্য দেশ সংগঠন করে আমাদের এই ব্যবসাটাকে বন্ধ করে দেবে। এই জন্য ব্রিটেন একটা ছোট্ট সিদ্ধান্ত নেয় যে আগামী 20 বছরের জন্য তাদের ট্রেড মনোপলি রাখার।
20 বছর পরে গিয়ে অন্যান্য সমস্ত কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এইরকম একটা চিন্তা ভাবনা নেন। আর এই সমস্ত চিন্তা ভাবনা দিয়ে ফাইনাল একটা আইন তৈরি করেন এবং 1793 খ্রিস্টাব্দে এটাকে ঘোষণা করেন। সেটাকেই বলা হয় চার্টার অ্যাক্ট 1793। তো এই 1793 সালে চার্টার অ্যাক্টে কি কি বলা হয়েছিল এইখানে পয়েন্টগুলো আছে। কি কি বলা হয়েছে? প্রথমেই কর্নওয়ালিসের ওই সাজেশনটা অ্যাপ্রুভ করা হয়। বলা হয় যে বাংলার যে গভর্নর জেনারেল বা মাদ্রাস ও বোম্বের যে গভর্নর, তাদের ওভাররাইডিং পাওয়ার দেয়া হলো ওই যে কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিলের যে ডিসিশন তার উপর। কি বললাম? এক্সিকিউটিভ কাউন্সিল বা কাউন্সিলের যে ডিসিশন, সেই ডিসিশনের উপর ওভাররাইড করার ক্ষমতা দেয়া হলো এই গভর্নর বা গভর্নর জেনারেলকে। তবে সমস্ত বিষয় না, কিছু কিছু কন্ডিশনে। সমস্ত কন্ডিশনে যদি ওভাররাইড করে দিই তাহলে আর কাউন্সিল রাখার কোনো মানে হলো না। তাহলে তো ওই গভর্নর বা গভর্নর জেনারেল তার ডিসিশন অনুযায়ী সমস্ত কিছু করবে, সেটা তো ডিক্টেটরশিপ বা রাজতন্ত্র হয়ে গেল। এই চার্টার আইনে আরো একটা জিনিস বলা হয় যে বেঙ্গল প্রভিশন বা এই বেঙ্গল প্রেসিডেন্সি, এটাকে এই বোম্বে বা মাদ্রাস এদের থেকে বেশি পাওয়ার দেয়া হলো। বোম্বে বা মাদ্রাস এর পর থেকে কোনো ডিসিশন নিতে গেলে বেঙ্গল প্রেসিডেন্সির থেকে পারমিশন নিতে হবে। বেঙ্গল প্রেসিডেন্সির ডিসিশন না নিয়ে যদি বোম্বে বা মাদ্রাস প্রেসিডেন্সি কোনো ডিসিশন নেয়, সেক্ষেত্রে এই বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর জেনারেল তিনি যা খুশি স্টেপ নিতে পারেন এই দুটো প্রেসিডেন্সির উপর। এই আইনে আরো একটা বিষয় বলা হয় যে ওই কমান্ডার ইন চিফের ব্যাপার। কমান্ডার ইন চিফ তিনি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে তখনই যখন গভর্নর বা গভর্নর জেনারেল তাকে অ্যাপয়েন্ট করবে। যদি গভর্নর বা গভর্নর জেনারেল অনুমতি না দেয় তাহলে কমান্ডার ইন চিফ আলাদা একটা পোস্টে থাকবে, ওই এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে না। আর ভারতে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি নিয়ে বলেন যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি আগামী 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। মানে 1793 থেকে 20 বছর 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ট্রেড মনোপলি রাখবে। তারপরে ভারতে অন্যান্য বিভিন্ন কোম্পানি এসে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে। আর এই চার্টার অ্যাক্টের আরেকটা প্রভিশন ছিল যে বোর্ড অফ কন্ট্রোলের খরচটা আসবে ভারত থেকে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের দরুন কোর্ট অফ ডাইরেক্টরের পাশাপাশি বোর্ড অফ কন্ট্রোল একটা নতুন বডি খোলা হয়েছিল। এর ভেতর এই কোর্ট অফ ডাইরেক্টর এই পুরো সিস্টেমের যে খরচ সেটা ভারত থেকে আসা রেভিনিউ থেকে হতো, কিন্তু ওই বোর্ড অফ কন্ট্রোলের খরচটা ব্রিটিশ পার্লামেন্ট বহন করত। 1793 সালের এই চার্টার আইনে বলা হয় যে এখন থেকে এই বোর্ড অফ কন্ট্রোলের যে খরচ সেটা ওই ভারত থেকে আসা রেভিনিউ থেকে হবে। ব্রিটিশ গভর্নমেন্টের খরচ থেকে বোর্ড অফ কন্ট্রোলের খরচটা চলবে না। বোর্ড অফ কন্ট্রোল যেহেতু ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য তৈরি করা হয়েছে, ফলে ভারত থেকে আসা রেভিনিউ দিয়েই এই বোর্ড অফ কন্ট্রোলটা ম্যানেজ হবে। এই পয়েন্টগুলো এই চার্টার আইনে বলা হয়। এবারে আসি স্পেশাল অ্যাক্ট 1786 নিয়ে। এই আইনটা স্পেশালি কর্নওয়ালিসের জন্য তৈরি করা। কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসার আগে দেখেছিল যে হেস্টিংস কেমন সমস্যার সম্মুখীন হয়েছে। হেস্টিংস যখনই কোনো কাজকর্ম করতে যেতেন তার এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা তাকে বাধা দিতেন। এখন কর্নওয়ালিস আগে ছিলেন কমান্ডার ইন চিফ, মানে আর্মিতে সেনা প্রধান, ব্রিটিশ সেনা প্রধান ছিলেন। আর নরমালি আর্মি অফিসাররা চায় না যে আমি কোনো ডিসিশন নিলে কেউ তাতে বাধা দিক। এই জন্যই কর্নওয়ালিস ব্রিটিশ পার্লামেন্টকে বলেছিলেন যে আমি বাংলা প্রেসিডেন্সির গভর্নর জেনারেল হিসাবে যাব, তবে আমাকে ওই কাউন্সিলের ডিসিশনের উপর ওভাররাইডের পাওয়ার দিতে হবে। মানে সবসময় যে কাউন্সিল যা বলবে সেটাই আমাকে করতে হবে, এইরকম প্রভিশন আমার ক্ষেত্রে দিলে আমি যাব না। আর আরেকটা কথা বলেছিলেন যে আমি অর্থাৎ কর্নওয়ালিস নিজে যেহেতু ব্রিটিশ সেনাপ্রধান ছিলাম, এই জন্যই ভারতে যখন গভর্নর জেনারেল হিসেবে যাব তার পাশাপাশি কমান্ডার ইন চিফ এই পোস্টটাও আমাকে দিতে হবে। তো ব্রিটিশ পার্লামেন্ট তার ওই দুটো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস যখন ভারতে আসে তার সাথে সাথে ওই আইনটাকে পাস করে দেয়। সেটাকেই বলা হয় অ্যাক্ট অফ 1786। এটাতে দুটো প্রভিশন ছিল। কি কি ছিল? এই আইনে বলা হয়েছিল যে বেঙ্গল প্রেসিডেন্সি যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের ডিসিশনের উপর ওভাররাইড করার ক্ষমতা এই গভর্নর জেনারেল বা কর্নওয়ালিসের থাকবে। এখন কর্নওয়ালিস এই বাংলা প্রভিশনে গভর্নর জেনারেল হিসেবে থাকতে থাকতে আর এই ক্ষমতাটা প্রয়োগ করতে করতেই তিনি 1793 সালে ওই সাজেশন দিয়েছিলেন যে বাকি যে দুইজন গভর্নর আছে তাদেরকেও এই ক্ষমতাটা দেওয়া হোক। তো 1786 খ্রিস্টাব্দের ওই একটা প্রভিশন গেল। আর আরেকটা প্রভিশনে বলা হয় যে এখানে এক্সিকিউটিভ কাউন্সিলের যে 3 জন মেম্বার
তার ভিতর তো একটা পোস্ট হয় কমান্ডার ইন চিফ। এখন এখানে কমান্ডার ইন চিফ থাকবে না, গভর্নর জেনারেল হিসাবে আসছে কর্নওয়ালিস, আর কর্নওয়ালিস নিজেই এই কমান্ডার ইন চিফ পোস্টটাকে হ্যান্ডেল করবে। মানে কর্নওয়ালিস উইল বি দ্য কমান্ডার ইন চিফ ইন বেঙ্গল প্রেসিডেন্সি। তো এই দুটো স্পেশাল পাওয়ার নিয়ে কর্নওয়ালিস 1786 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে জয়েন করেন এবং 1793 খ্রিস্টাব্দে তিনি রিটায়ারমেন্ট নিয়ে ইংল্যান্ড ফিরে যান। তারপর 1793-তে এই বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসেন জন শোর। তিনি ভারতে 5 বছর গভর্নর জেনারেল ছিলেন, 1793 থেকে 98 এই 5 বছর ছিলেন জন শোর। তার সময় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তেমন ঘটেনি। আর এরপর 1798 খ্রিস্টাব্দে আবার গভর্নর জেনারেল হিসাবে আসে ওয়েলেসলি। 1798 থেকে 1805 এই 7 বছর ধরে বাংলার গভর্নর জেনারেল হিসেবে ছিলেন ওয়েলেসলি। তারপর 1805 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে আবারও বাংলার গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়, কিন্তু তিনি ভারতে খুব বেশি দিন ছিলেন না। 1805 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কর্নওয়ালিসকে আবার এই বাংলার গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়। আর থাকতে থাকতে খুব বেশি কিছু করার আগেই ওই 1805 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি মারা যান। উত্তরপ্রদেশে গাজীপুর বলে একটা জায়গা আছে, এই গাজীপুরে কর্নওয়ালিস মারা যায় এবং সেখানেই তাকে সমাধি দিয়ে দেওয়া হয়। তো এই হলো চার্টার অ্যাক্ট 1793। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে মডার্ন হিস্ট্রির অন্য কোনো টপিক নিয়ে।